আজকে আমরা একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কিভাবে বের করতে হয় সেটা দেখব। সো আমরা আজকে দেখব finding the surface area of a sphere. আমরা যদি এইটা বুঝি তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করাটাও ইজিয়ার হয়। সো আমরা আজকে দেখব ফাইন্ডিং দ্য সারফেস এরিয়া অফ আ স্ফিয়ার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটা স্ফিয়ার আছে এরকম, একটা স্ফিয়ার, একটু ভালো করে আঁকি, দেখো একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটার এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, এইখানে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, আর এইটা হচ্ছে রেডিয়াস। দেখো দাঁড়াও, এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, আমরা চাচ্ছি আমরা এই স্ফিয়ারটার সারফেস এরিয়া এ ইকুয়ালস কত সেটা বের করতে। ওকে, আচ্ছা এখন এই স্ফিয়ারটার সারফেস এরিয়া কত সেটা যদি বের করতে চাই, আমরা জানি এটার ফর্মুলা আসে কত, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, এখন এটা কিভাবে বের করব? সো এটা বের করার জন্য দেখো, আমরা গতদিন ভলিউম বের করার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এইখানে যে কোনো একটা হাইটে এরকম একটা ডিস্ক নিয়েছিলাম, অ্যান্ড দেন আমরা কি করছি, আমরা এই ডিস্কটার একটা টাইনি একটা হাইট নিছি, এরকম এখানে ওর একটা টাইনি হাইট নিছি, আর এই হাইটটা ওর সাথে মাল্টিপ্লাই করে আমরা ওর ভলিউম বের করছি, রাইট? বাট এখানে আমরা কিন্তু এভাবে করব না, আমাদের যেহেতু সারফেস এরিয়াটা লাগবে, এই যে এই সারফেসটার এরিয়া লাগবে, সো আমাদের কিন্তু এইখানে হাইট নিলে হবে না। আমাদের যেটা করতে হবে, দেখো আমরা যদি এইখানে একটা হাইট নেই অ্যান্ড দেন আমরা এই রিংটার এই হাইটের জন্য যতটুক এরিয়া আসে সেইটা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু হবে না। কারণ দেখো আমি এই জিনিসটাকে বাইরে বড় করে আঁকতেছি, এখানে আমাদের কাছে এই যে এই সার্কুলার যে সারফেসটা সেটা, আর আমরা কি করলাম, এইটার উপর একটা হাইট নিলাম, অ্যান্ড আমরা কি প্ল্যান করলাম যে আমরা এই যে এরিয়াটা আছে ওর, এই যে ওর যে সাইডের যে সারফেস এরিয়া আছে এটা বের করব, অ্যান্ড দেন এইগুলো সবগুলোকে সামেশন করব। তাহলে কি আমার এরিয়াটা বের হবে? তোমার কি মনে হয়? দেখো তো, এটা বুঝছো? বাট এটা কিন্তু আমাদের এরিয়াটা বের করতে হেল্প করবে না, এটা ভলিউম বের করতে হেল্প করছিল, কারণ ভলিউমে আমার যেটা লাগতো বেস এরিয়া ইনটু হাইট, রাইট? বাট এখানে আমার তো ভলিউম বের করতে বলতেছে না, আমাকে বলতেছে এই যে সারফেসটা, এই সারফেসটার এরিয়া বের করো, ঠিক আছে? সো এইখানে দেখো তো, এই সারফেসটা আমরা যদি এইখানে আঁকি, সারফেসটা কি এদিকে না, একটু বাঁকা না? তাহলে আমরা যদি হাইট নেই তাহলে কি আমাদের হবে না? কারণ দেখো আমাদের সারফেসটা আসলে এই যে এইটা না, এটা মুছে দিচ্ছি, দেখো আমাদের সারফেসটা অ্যাকচুয়ালি ওরকম হবে না, আমাদের সারফেসটা হচ্ছে এরকম হবে, একটু কার্ভড থাকবে, রাইট? এই যে এরকম, বুঝছো এটা? হ্যাঁ অনেক, হ্যাঁ এখন অনেক ছোট নিলেও তারপরও এটা একটু ডিফারেন্স থেকেই যাবে অলওয়েজ, বুঝতে পারছো? মানে এটা অ্যাকুরেট হবে না। আমরা যখন হাইট নিয়ে করতেছি, ভলিউম বের করতে তো আমার হাইটই লাগে, তাই না? বাট মানে এইখানে তোমাকে আমি একটা জিনিস এভাবে বোঝাই, ধরো ভলিউম হচ্ছে কি একটা 3 ডাইমেনশনাল জিনিস, রাইট? সো ওইখানে আমার 3টা ডাইমেনশন দরকার,
1D 1D, আবার এটাও 1D। ভলিউমে আমার কি লাগে, বেজের এরিয়া লাগে, সেটা কভার করে কি দুইটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হচ্ছে এই যে ওইখানেও অ্যাকচুয়ালি এরকমই হওয়ার কথা, বাট আরেকটা ডাইমেনশন হচ্ছে কি এই হাইটটা। এখন এইখানে এইটা কি মাত্র 1/3 না আমার টোটাল ক্যালকুলেশনের, বুঝতে পারছো? আর এইখানে এই যে হাইটটা দেখো তো, এই হাইট আমার তো এই হাইটটা দরকার, রাইট? সো এই হাইটটা অ্যাকচুয়ালি কি এই যে এইটার এই কম্পোনেন্টটা না, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা না, এটা বুঝছো? বাট আমরা যখন এরিয়া বের করব, মানে আমাদের যখন এরিয়া বের করাটা টার্গেট, তখন তো আমার এটা কি 2 ডাইমেনশনাল ক্যালকুলেশন, রাইট? সো তখন আমার এইখানে এই যে এই উইথটা, এটা অনেক বড় একটা রোল প্লে করে, যেটা ভলিউমে করতো না। কারণ এইখানে ওর অ্যামাউন্টটা একদম পারফেক্টলি নিতে হবে। ওকে, এবার বুঝতে পারছো? তখন আমার এই মানে তখন একটু স্লাইট মিস ক্যালকুলেশন আমার এখানে হিউজ রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারছো? সো আমাদের একদম প্রিসাইজলি এরকম কার্ভড সারফেসে নিতে হবে, বুঝছো? কারণ এখানে এই দুইজনই মেইন। এই যে এখানে এই লেন্থটা একটা 1D আর এই উইথটা একটা 1D, ঠিক আছে? সো আমার দুইটাই একদম প্রিসাইজ হতে হবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই এরিয়াটা কিভাবে বের করব, আমরা কি করব? যে কোনো এক জায়গায় এটা কেটে দিব, দেন এটাকে কি সোজা করব। সোজা করলে তুমি এরকম একটা পাবা না, এরকম একটা জিনিস, বুঝছো? জাস্ট এটাকে একটা কাগজের ফিতা হিসেবে চিন্তা করো। এটাকে তুমি যে কোনো এক জায়গায় দিয়ে কেটে দিলে, এটাকে লম্বা করলে এরকম একটা ইয়া পাবা না তুমি, এটা বুঝছো? দেন এইটার কি করতে হবে, আমার লেংথ টাইমস লেংথ ইন্টু উইথ করতে হবে, রাইট? এইটুকুই, আর কিছু না। আচ্ছা, এখন এই উইথটা কত? আমরা লেংথটা কিন্তু জানি, লেংথটা কত বলতে পারবো? আমি একটু এখানে সেট আপ করি। দেখো, আমার একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার, আমরা এই স্ফিয়ারটার উপর একটা টাইনি এরকম কার্ভড একটা সারফেস নিলাম, দেন আমরা এই এরিয়াটা বের করতে চাচ্ছি। এখন আমরা ধরলাম আমরা এই যে একটা আরবিট্রারি ডিস্ক নিচ্ছি, এই ডিস্কটা সেন্টার থেকে ওয়াই হাইট উপরে, আর এই যে আরবিট্রারি ডিস্কটা নিচ্ছি, এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স, মানে এই যে এটার রেডিয়াস কত, এক্স। তাহলে তুমি বলতে পারবা এই গ্রিন লেংথটা কত? টু পাই এক্স। হ্যাঁ, সো এই লেংথটা হচ্ছে 2πx। আচ্ছা, আর এই যে কার্ভড যে ইয়াটা, এই যে এইটা, এই যে কার্ভড যে উইথটা, এইটা কিন্তু এবার আর ডিওয়াই হবে না, রাইট? কারণ ওইটা তো ছিল হাইট, বাট এখানে কি আমার ডিওয়াই নিলে হবে? এটা না। সো এইখানে দেখো আমি এটা কিভাবে নেই, দেখো এইটা এখানে বেশ ট্রিকি একটা পার্ট। আমরা একদম প্রিসাইজলি যেহেতু নিতে চাচ্ছি, আমরা এইটার এই যে স্ফিয়ারটা, আমরা এই স্ফিয়ারটার রেডিয়াস এঁকে দিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এখানে একটা লাইনের সাথে আমরা ধরলাম আগের বারের মতোই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, তুমি একটু চিন্তা করো এই ব্যাপারটা এরকম কিনা যে এই থিটা পজিশনের জন্য আমি এই ডিস্কটা পাচ্ছি। এখন আমরা যদি থিটাকে স্লাইটলি একটু বাড়াই, তাহলে মানে একদম ছোট একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে ডি থিটা, তাহলে আমরা এই যে এই সেগমেন্টটুক পেয়ে যাই। এই যে আমরা যে কার্ভড সারফেসটা নিলাম বা কার্ভড একটা উইথ নিলাম, সেটাই কি আসলে এই ডি থিটা অ্যামাউন্ট যাওয়ার জন্য হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে দেখো, এই হচ্ছে থিটাতে, এটা হচ্ছে থিটার জন্য, আর আরেকটু এক্সট্রা পাওয়ার জন্য আমরা ডি থিটা অ্যামাউন্ট গেলাম, যেটা আমাকে এই যে এই উইথটা দিছে, বুঝছো তুমি কি? হ্যাঁ হ্যাঁ, সাবাস। সো এই যে উইথটা, এটা কি হবে? আর ডি থিটা, মানে এটা তো আর্ক লেন্থ, আর ডি থিটা। ওকে, সো আমাদের এখানে উইথ হচ্ছে আর ডি থিটা।
বুঝছে, এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যেহেতু এখানে এরিয়া বের করতে বলছে, তাহলে এই এরিয়াটা কত? এটা হচ্ছে কি একটা টাইনি এরিয়া, সেটা হচ্ছে ডিএ, হুইচ ইজ ইকুয়াল টু 2πx ইন্টু আর ডি থিটা, রাইট? একটু ক্লিয়ার? এখন এইখানে ভ্যারিয়েবল কে কে? এক্স ইজ আ ভ্যারিয়েবল, theta is another variable, r and 2pi both are constant. Now we have to express x as a function of theta. এখন দেখো এটা কিভাবে করা যায়। এখানে একটু চিন্তা করে দেখো, আমরা এই ওয়াইটা বাদ দিই আর এটাও বাদ দিই। এখানে একটু দেখো তো এক্সকে কি হিসেবে লেখা যায় থিটার ফাংশন হিসেবে? একটু চিন্তা করো তো, এক্স গতকালকেও লিখছিলাম, x ইকুয়ালস কি হবে? এই যে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে x ইকুয়ালস কত লেখা যায়? আর cos থিটা, হ্যাঁ আর cos থিটা। সো আমরা তাহলে dA ইকুয়ালস লিখতে পারবো, dA ইজ ইকুয়াল টু 2πx হচ্ছে আর cos থিটা, আর এই হোয়াইট পোর্শন বাকিটুকু হচ্ছে কি আর ডি থিটা। সো এখান থেকে আমরা পাবো 2π আর স্কোয়ার cos থিটা ডি থিটা। ওকে, এইটুকু আমাদের ডান। আচ্ছা তুমি একটু বলো তো, আমরা যদি সব ডিএ কে সাম আপ করি তাহলে আমরা কি পাবো? এ। জিরো টু এ, আর এখানে লিমিটটা কার হবে? ইন্টিগ্রেশন কার? থিটার? না না, এই পাশে এ হবে, ঠিক আছে, আর এই পাশে এটা কি থিটার ইন্টিগ্রেশন। থিটার লিমিট কত থেকে কত? হ্যাঁ, -90 থেকে +90, অর তুমি যেটা বলতে চাইছিলা যে 0 থেকে π/2 মাল্টিপ্লাইড টুয়াইস, তাই না? উপরের পোর্শনটা নিচের পোর্শনটা তো সিমেট্রিক, তুমি যদি আপার হাফ বের করো তাহলে লোয়ার হাফ ফেরটা বের করার জন্য জাস্ট মানে টোটালটা বের করার জন্য জাস্ট ডাবল করে দিলেই হবে, ঠিক আছে? এই আইডিয়াগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। এখন ডিএ কে ইন্টিগ্রেট করলে এটা এ, আর এখানে এটা 4πR²। এবার দেখো ইন্টিগ্রেশন অফ 0 to π/2 cos থিটা ডি থিটা। আচ্ছা, হোয়াট ইজ cos থিটা ডি থিটা? ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা কি মনে আছে? কালকে বললাম সাইন থিটা। ওকে, সাইন থিটা প্লাস সি, কারণ ডিডি থিটা অফ সাইন থিটা হচ্ছে cos থিটা, মানে সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা পাওয়া যায়, তাই cos থিটাকে ইন্টিগ্রেশন করলে সাইন থিটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে, সো এটা হবে তোমার সাইন থিটা, এই যে এইটুক হবে সাইন থিটা, সাইন অফ থিটা, আর এখানে লিমিট কত থেকে কত? 0 to π/2। এই 0 to π/2, এটা π/2 একবার বসাবো, সাইন π/2 হচ্ছে 1 মাইনাস সাইন 0 হচ্ছে 0। সো এখান থেকে কত আসলো? 4π R²। সো এভাবে আমরা একটা স্ফিয়ারের সারফেস এরিয়া বের করতে পারি। ক্লিয়ার এটা? ওকে, এবার আমরা চলে যাই যে এখন আমরা তাহলে একটা স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করব, সেটার জন্য অবভিয়াসলি সেম আইডিয়া কাজে লাগবে। আমরা এইটুক ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি কি এইটা বুঝো যে কেন একটা সার্কেলের পেরিমিটার বা সার্কামফিয়ারেন্স 2πr? আমি ওইটাও 1 মিনিটে বুঝাই দেই। মানে একটা সার্কেলের পেরিমিটার 2πr, এটা আমরা কিভাবে জানি? আচ্ছা দেখো, এটা প্রুফ করা খুব সহজ। এই হচ্ছে আমার একটা সার্কেল ক্যাপিটাল আর, আমি সার্কেলের সার্কামফিয়ারেন্স বের করতে যাচ্ছি। ওকে, আমি
এটা জানি না যে সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি, বাট আমি এইটা জানি যে একটা সার্কেলের আর্ক লেংথ কীভাবে বের করতে হয়। মানে আমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য লেংথ অফ দিস ভেরি সেগমেন্ট, আমি এটা জানি যে এটা হচ্ছে আর টাইমস থেটা। ওকে, সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এইখানে খুব টাইনি একটা নিব সেগমেন্ট, মানে একদম এই যে এইটুক, অ্যাঙ্গেলটা নিব খুব ছোট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে ডি থিটা। তাহলে এই আর্ক লেংথটা কি হবে, খুবই স্মল ডিএস উইচ ইজ আর ডি থিটা, তুমি একটু আগে যেটা বললা। এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করো 0 to s মানে টোটাল সার্কামফারেন্স, আর এখানে থিটার লিমিট হবে কি 0 to 2π, কারণ অ্যাঙ্গেলটা কত থেকে কত, 2π পর্যন্ত। সো এখান থেকে আমার টোটাল সার্কামফারেন্স এস উইল বি ইকুয়াল টু আর ডি থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা 0 to 2π। আসলে এখানে কিন্তু ইন্টিগ্রেশন লাগেও না, তাই না? এমনিতেই বলা যায়, আমি যদি জানি যে থিটার সাথে থিটা অ্যাঙ্গেল করলে এটা আর থিটা হয়, তাহলে 2π করবে কত, আর 2π। বাট আমি এটা একটু ইন্টিগ্রেশন করে দেখালাম, ঠিক আছে? এটুকু বুঝছো? এবার আমরা ব্যাক করব কিভাবে একটা স্ফিয়ারের, দুই টাইপের স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। সো আমরা এখানে প্রথমে দেখব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার মানে হচ্ছে যে এই স্ফিয়ারটার ভিতরেও ম্যাটেরিয়াল আছে, মানে পুরোটাই সলিড, কোনো ফাঁপা না আর কি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সলিড স্ফিয়ার। আমরা একটা সলিড স্ফিয়ার নিচ্ছি, দেখো এটা একটা স্ফিয়ার। এখন এই স্ফিয়ারটার এটা হচ্ছে সেন্টার। আমরা বললাম যে এই স্ফিয়ারটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, আর এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আমাকে বলা হলো হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস সলিড স্ফিয়ার ইফ ইট ইজ রোটেটেড অ্যারাউন্ড ইটস সেন্ট্রাল অ্যাক্সিস। আচ্ছা, একটা স্ফিয়ারের সেন্ট্রাল অ্যাক্সিস কোনটা বলতে পারবা? যেটা তার সেন্টার দিয়ে যায়, রাইট? এই যে একটা স্ফিয়ারের সেন্টার দিয়ে যে লাইনটা যায়, এটাই হচ্ছে আমার অ্যাক্সিস। এখন আমাকে বলা হচ্ছে যে এই স্ফিয়ারটাকে আমি যদি এই লাইনের রেসপেক্টে ঘোরাতে থাকি, হোয়াট উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এখন এইটার আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। আচ্ছা, সো তুমি এটা অবভিয়াসলি বুঝতেছো যে আমাদের এখানে একদম পয়েন্ট ম্যাথ থেকে, একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট না করে আমরা অলরেডি যেই ফর্মুলাগুলো ডিরাইভ করে আসছি সেগুলো ইউজ করা উচিত। যেমন আমরা অলরেডি জানি যে একটা তোমার ডিস্কের সেন্টার দিয়ে যদি একটা লাইন যায়, সেইটার রেসপেক্টে যদি আমরা তাকে ঘুরাই, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, কত, হাফ mr², রাইট? এরকম হয়, আমরা গতদিন দেখে আসছি। সো এখানে আমরা কি করব, যেহেতু একটা সলিড স্ফিয়ার হচ্ছে কি অনেকগুলো ডিস্কের একটা কালেকশন, সো আমরা এখানে একটা ডিস্ক ইমাজিন করলাম, ঠিক আছে? একটা এরকম একটা ডিস্ক ইমাজিন করতেছি। ওকে, এটা ক্লিয়ার? এখন দেখো, এই স্ফিয়ারটা যখন রোটেট করবে, তখন এই স্ফিয়ারটার সাথে এই যে আমাদের যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার সাথে এই ডিস্কগুলোও কি রোটেট করবে না? বুঝছো? সো আমরা বলতে পারি যে আমরা যদি প্রত্যেকটা তোমার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে সামেশন করে দিতে পারি, তাহলে আমরা কি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। আর এই প্রত্যেকটা ডিস্কই দেখো ওই সেন্ট্রাল লাইন দিয়েই কি ঘুরতেছে। সো এটা একটা ডিস্ক। এখন এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এখানে আমার ম্যাসটা কি ভলিউমে ডিস্ট্রিবিউটেড নাকি সারফেস এরিয়াতে, বলো তো? এখানে আমার এই পুরো স্ফিয়ারটার ম্যাস,
এটা কি ভলিউমে ডিস্ট্রিবিউটেড নাকি সারফেস এরিয়াতে? ভলিউম। সো আমাদের এখানে ভলিউম ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে। সো আমরা এখানে একটা কি করব, ওর একটা টাইনি হাইট নিব, একটা টাইনি হাইট নিচ্ছি। ওকে, একটা টাইনি হাইট নিচ্ছি। এখন এখানে ওই যে আমরা যেভাবে ভলিউম বের করছি গতদিন, ওই সেম স্ট্র্যাটেজিটা এখানে আমাদের কাজে লাগবে আর কি। এখানে আমরা ধরলাম আমাদের এই যে ডিস্কটা, এই ডিস্কটা সেন্টার থেকে ওয়াই হাইট উপরে, অ্যান্ড এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স। আর আমরা এটাও অ্যাজিউম করলাম যে এই যে রেডিয়াস লাইনটা এই ডিস্কের জন্য এটা এখানে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে, এখন এই ডিস্কটার ম্যাসটা কি এই পুরা স্ফিয়ারের ম্যাসের একটা টাইনি পোর্শন না? সো আমরা এই ডিস্কটার ম্যাস যদি ডিএম হিসেবে ডিনোট করি, এই ডিএম ইকুয়ালস কত লেখা যাবে? দেখো, আমি এবার ইউনিটারি মেথড দিয়ে না করে জাস্ট এটাকে ডেনসিটি দিয়ে করে দেখাই, ঠিক আছে? আমাদের আমরা জানি যে ম্যাস হচ্ছে কি ডেনসিটি টাইমস ভলিউম। সো এখানেও এইটার ম্যাস ডিএম ইজ ইকুয়াল টু হবে ডেনসিটি অফ দি হোল স্ফিয়ার টাইমস দি টাইনি ভলিউম অফ দিস ডিস্ক। এই ডিস্কটার টাইনি ভলিউম কত বলতে পারবা? হ্যাঁ, ডিভি, বাট ওই ডিভিটা কত? টাইনি হাইট বাই না সার্কামফারেন্স এরিয়া। আচ্ছা, ওর টাইনি হাইট কি এখানে? ডিওয়াই, গুড। আর ওর বেজ এরিয়া কত? না 2 পাই কেন আসতেছে? পাই এক্স স্কোয়ার, তাই না? পাই এক্স স্কোয়ার। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমাদের ডিএম। অ্যান্ড হোয়াট ইজ রো? ডেন্সিটি কত? আমার এই পুরো স্ফিয়ারটার ডেন্সিটি সব জায়গাতেই সেম। আমার টোটাল ম্যাস এম, আর আমার টোটাল ভলিউম কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, এখন একটু এখানে সিম্পলিফাই করি। পাই অ্যান্ড পাই কাটা, আর বাকি সব থাকবে এরকম 3m এক্স স্কোয়ার ডিওয়াই ওভার 4 ক্যাপিটাল আর কিউব। এখানে এই পোর্শনটা দেখো একটা কনস্ট্যান্ট টার্ম, এই 3m/4 ক্যাপিটাল আর কিউব। এক্স স্কোয়ার ডিওয়াই হচ্ছে ভ্যারিয়েবল। এখন এই দুইটা ভ্যারিয়েবলকে আমরা চাইলেই একটা ভ্যারিয়েবলে আনতে পারি, উইচ ইজ আর কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, রাইট? এটুক তো বুঝো। আমরা লাস্ট দিন দেখছিলাম এক্স আমাদের অলরেডি লাগবে, এক্স এই যে এক্স এটা বের করা আছে, আর ওয়াই। বাট এখানে আমাদের লাগবে কি ডিওয়াই, মানে একটা টাইনি ওয়াইকে থিটার রেসপেক্টে কীভাবে এক্সপ্রেস করা হয় সেটা লাগবে। সো সেটার জন্য আমরা এখানে যেটা করি, ডিফারেন্সিয়েশন করি বোথ সাইডে। আমরা যদি দেখো, আমরা যদি এরকম লিখি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই আর, অ্যান্ড দেন আমরা যদি বোথ সাইডে থিটা দিয়ে ডিফারেন্সিয়েট করে দিই, ডিডি থিটা অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু ডিডি থিটা অফ ওয়াই ওভার আর। আচ্ছা, ডিডি থিটা অফ সাইন থিটা কত? যে এটা কত? কস থিটা। আর এখানে ওয়াই কে আমরা আর বের করতে পারবো না, ওয়াই তো ভ্যারিয়েবল, বাট আর ইজ আ কনস্ট্যান্ট, সো উই ক্যান ব্রিং আউট আর। আর এখানে থাকবে কি ডি ওয়াই বাই ডি থিটা, ডিডি থিটা অফ ওয়াই। সো এখান থেকে আমার ডি ওয়াই ইকুয়ালস হোয়াট? dy is equal to r cos theta d theta. ওকে, সো আমরা এই dm কে দেখো ফাইনালি কি লিখতে পারি, 3m ওভার 4 ক্যাপিটাল আর কিউব এক্স স্কোয়ার হচ্ছে এই যে এই টার্মটা,
এই যে এইটা, সো এটার স্কোয়ার আর ডি ওয়াই হচ্ছে আর কস থিটা ডি থিটা, এই যে এই টার্মটা, সো এটা এখানে লিখলাম। ওকে, বুঝছো? এখন এটাকে আমরা ফার্দার যদি একটু সিম্পলিফাই করি, আমরা এরকম পাবো 3m/4 আর কিউব, আর উপরে আর কিউব কাটা চলে যাচ্ছে দেখো, আর এখানে থাকবে cos কিউব অফ থিটা ডি থিটা। বুঝছো? আচ্ছা, সো আমরা এই টাইনি ডিস্কটার ম্যাস পেয়ে গেছি। এখন এই টাইনি ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সেটাও অবভিয়াসলি টাইনি হবে। এই টাইনিটাকে বলা হয় ইনফিনিটসিমাল, ঠিক আছে? ইনফিনিটসিমাল, যে জিনিসটা ইনফিনিটলি স্মল সেটাকে বলা হয় ইনফিনিটসিমাল, ঠিক আছে? আর ইনফিনিটসিমাল মানে এই যে ডি দিয়ে যত কিছু আমরা লিখি এগুলো সবই হচ্ছে ইনফিনিটসিমাল আর ইনফিনিটসিমাল, ঠিক আছে? সো এখন তুমি একটু বলো তো যে একটা ডিস্কের জন্য তার সেন্টার দিয়ে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? আই ইকুয়ালস কত ছিল? mr²/2, রাইট? সো এখানে ওর জন্য ডিআই ইকুয়ালস কত হবে? ডিএম ইন্টু আর কত ওর, মানে ওর রেডিয়াস কত? না এক্স, তাই না? ওই ডিস্কটার, হ্যাঁ এক্স, সো x²/2, ঠিক আছে? সো আমাদের এখন এখানে ডিএম কে নিয়ে আসি আমরা এখান থেকে, এই যে ডিএম, আমরা এখান থেকে ডিএম কে আনলাম, আর এটার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে কে? x²/2, এটাই হচ্ছে আমাদের ডিআই। আচ্ছা, এখনো আবার আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল চলে আসছে, হুইচ ইজ এক্স। এক্স ইকুয়ালস হোয়াট? আর কস থিটা। সো আমরা এখানেও এটা সাবস্টিটিউট করে লিখতে পারি আর কস থিটা, r² cos² থিটা, রাইট? দেখো তো বুঝছো কিনা, বুঝছো এটা? আচ্ছা, সো এখান থেকে ডিআই ইজ ইকুয়াল টু, দেখো 3M r²/8, 3M R²/8। এখানে একটা খুব বিপদে পড়ে গেছি আমরা, সেটা হচ্ছে cos⁵ থিটা আসছে, যেটা ইন্টিগ্রেশন অবভিয়াসলি করা যায়, বাট তোমাকে এখন এটা বোঝানো অনেক টাফ, ঠিক আছে? সো আমি তোমাকে একভাবে করে দেখাবো, তারপরে তুমি এক কাজ করো, তোমার ক্যালকুলেটরটা নাও আর এখানে লিমিটটা বসাও। ক্যালকুলেটরে তো ইন্টিগ্রেশন করা যায়, রাইট? তুমি তোমার ক্যালকুলেটরটা নাও, নিয়ে এটাকে রেডিয়ান মোডে নাও। ওকে, ফার্স্ট অফ অল রেডিয়ান মোডে নাও, নিয়ে আমাকে বলো। নেওয়ার পর এবার এখানে ওই ইন্টিগ্রেশন সাইনটা প্রেস করো, করে ওইখানে চাচ্ছে ফাংশনটা লেখো, এখানে লেখো cos x², মানে ব্র্যাকেটের মধ্যে cos x, দেন এটা সরি হোল⁵, ঠিক আছে? এভাবে আসবে cos x হোল⁵ dx, আর এখানে তুমি লিমিট বসাবা, দেখো -π/2 থেকে +π/2, লিমিটটা তো সেম, রাইট? এটা বসাও তো কি আসে দেখো তো, 16/15। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখো কত আসে। এখান থেকে আমরা পাচ্ছি 8 16 কাটা 2 আর 3 15 কাটা 5, সো 2/5 m ক্যাপিটাল r², যেটা আমি তোমাকে কালকে লিখে দিয়েছিলাম। ওকে, সো আমরা একটা সলিড স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এর ফর্মুলা বের করে ফেলছি। এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মানে একটা স্টুডেন্ট কি পরিমাণ পড়াশোনা করছে সেটা জাজ করা যায় তুমি যদি তাকে একটা সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া জাস্ট ফর্মুলাটা জিজ্ঞেস করো। অনেকে এইটাই পারে না, ঠিক আছে? আর এটা অ্যাডমিশনের খুব কমন কোশ্চেন। ডেরিভেশন দেখা যায় একদম টপ 1% স্টুডেন্ট পড়ে, আর এই ফর্মুলাটাও দেখা যায় মাত্র 10% স্টুডেন্ট জানে, বাকিরা এটা জানেও না, ঠিক আছে? কারণ এটা অনেকগুলো বইতে নাই, কিছু কিছু বইতে আছে।
সো এটা হচ্ছে 2/5 mr²। আচ্ছা তুমি বলতে পারো আচ্ছা ইন্টিগ্রেশনটা তো আমি বুঝলাম না, এটা তো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ইন্টিগ্রেশনটা করার একটা ব্যবস্থা করি। আমরা y ইকুয়ালস জানি, y ইকুয়ালস হচ্ছে r সাইন থেটা। ওকে, আচ্ছা y দিয়ে না করি কারণ সাইন থেটা এটা আবার একটা পেইন হবে। আমরা আরেকভাবে করতে পারি, দেখো আমরা এই cos থিটাটাকে এক কাজ করি, রিপ্লেস করে ফেলি। cos থিটা আর cos থিটা ইকুয়ালস কত? x। ওকে, আর cos থিটা ইজ ইকুয়াল টু x। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত? x ওভার r। সো cos টু দি পাওয়ার 5 থেটা। আচ্ছা এটা যদি আমি এভাবে করি আই গেস তুমি নাও বুঝতে পারো, কারণ এখানে আবার ডিফারেন্সিয়েশনের কিছু জিনিস আছে। একটু ওয়েট দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই এটা তোমাকে কিভাবে বোঝানো যায়। y is equal to r square minus x square root। সো আমরা যদি ওইভাবে করি, একটু দাঁড়াও, ওকে, পাই এক্স স্কোয়ার ডিওয়াই রো, এটা হচ্ছে আমার ডিএম, অ্যান্ড এক্স স্কোয়ার ওভার টু। আর আমরা যদি সবাইকে এক্সকে ওয়াইয়ে নিয়ে যেতে চাই, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা পুরো ইন্টিগ্রেশনটাই চাইলে থিটা 9 করতে পারতাম, আমরা একটু মানে শুধুই ঝামেলাতে গেছি। দেখো আচ্ছা আমি তোমাকে বলি, এইটা যে ডিআই, এটা বুঝতেছো সামি? কিভাবে দেখো, এই যে পাই এক্স স্কোয়ার হচ্ছে কি আমার বেজ এরিয়া, এটা হচ্ছে কি টাইনি একটা হাইট, এটা হচ্ছে টাইনি একটা হাইট, এইটা হচ্ছে ম্যাস, আর এই হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। ওকে ডান এটা। আচ্ছা এখানে আমরা পাই ডি ওয়াই রো বাই 2 এইটা আলাদা রাখলাম। আমাদের আছে এক্স টু দি পাওয়ার 4 ডি ওয়াই। ইন্টিগ্রেশনটা যেহেতু ওয়াই এর, আমরা এক্সকে বেটার হয় আমরা যদি এক্সকে ওয়াই এ কনভার্ট করে ফেলতে পারি। আচ্ছা এখানে ডি ওয়াইটা দুইবার লিখছি, পাই রো বাই 2 এক্স টু দি পাওয়ার 4 ডি ওয়াই। এখান থেকে দেখো পাই রো বাই 2 এক্স টু দি পাওয়ার 4 মানে কি? আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার না? সো আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডিওয়াই। সো এখন এটা আরও বেটার হলো, আমরা চাইলেই এই পুরা ইন্টিগ্রেশনটা ওয়াই এর লিমিট দিয়ে করতে পারতাম। ঠিক আছে, আমরা এইটুক ক্লিয়ার করে ফেলি, এইটাকে উপরে নিয়ে আসি, ঠিক আছে। সো আমরা এখন এইখানে ডিআই কে ইন্টিগ্রেট করব, মানে ইন্টিগ্রেশনটা করব কোন লিমিটের রেসপেক্টে? ওয়াই, ঠিক আছে। সো আমরা এখানে বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি 0 টু আই। আচ্ছা তুমি কি এইটা বুঝছো? আচ্ছা সো এই পাশে থাকতেছে কি আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডি ওয়াই। আচ্ছা ওয়াই এর লিমিট কত থেকে কত হবে, এইটা তোমার কাছে আমার প্রশ্ন। দেখো তো ওয়াই এর লিমিটটা কত থেকে কত হবে? হ্যাঁ ভেরি গুড। সো এখানে আমাদের লিমিটটা হবে মাইনাস আর থেকে প্লাস আর, অর 0 টু আর মাল্টিপ্লাইড বাই 2। সো আমি ওই 0 টু আরটা প্রেফার করি কারণ 0টা লিমিট হিসেবে বসানো ইজি। সো এখানে আমরা একটা 2 দিয়ে দিই আর এখানে 0 টু আর। সো এই সাইডে আমরা পাবো আই, আর এই সাইডে আমরা পাবো পাই রো ওভার 2 আর 2 কাটা। আর এখানে আমরা রোটাকে কিন্তু ভাঙাই নেই কারণ এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা যখন ইচ্ছা ভাঙাইতে পারবো। এই পাশে ইন্টিগ্রেশনটা করা, দেখো এখন এটা তুমি ইন্টিগ্রেশন করতে পারবা কারণ এটাকে তুমি যদি ফর্মুলায় ভাঙাও, এটা আসবে আর টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই 0 টু আর। ওকে ক্লিয়ার এটা?
এখন পাই রো, সো এটা তিনটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, r⁴ dy 0 to r প্লাস y⁴ dy 0 to r মাইনাস 2r² dy 0 to r। ওকে, এখন দেখো পাই ইন্টু রো, r⁴ কি একটা কনস্ট্যান্ট, সো এটা বাইরে থাকবে, আর ইন্টিগ্রেশন অফ dy কি y, রাইট? দেখো এটা বাইরে চলে আসলো। হ্যাঁ, এখন y এর জায়গায় একবার আর একবার 0 বসো, তাহলে কি আসবে? আর আসবে না একটা, প্লাস প্লাস y⁴ dy ইন্টিগ্রেশন করলে কি আসে? 5/5, অ্যান্ড সেখানে যদি তুমি আর 0 বসাও তাহলে r⁵/5 পাবো। ওকে, ক্লিয়ার? মাইনাস 2r² কনস্ট্যান্ট টার্ম বাইরে গেল, y² dy কে ইন্টিগ্রেট করলে আসে y³/3, অ্যান্ড এখানে যদি y এর জায়গায় ক্যাপিটাল আর 0 বসাও তাহলে পাবো r³/3 পাই রো r⁵ প্লাস r⁵/5 মাইনাস 2r⁵/3। আমরা কমন নিতে পারি কি দেখো, r⁵, বাকিটুকু একটু ক্যালকুলেটরে তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো তো কত? এই যে এইটুকু, এইট বাই 15, এইটুক লিখলাম, পাই লিখলাম, r⁵ লিখলাম। রো কত? আমরা রো ইকুয়ালস জানি m/4/3 পাই ক্যাপিটাল r³। ওকে, ডান। এখন এটাকে সিম্পলিফাই করো, দেখো 2/5 mr² আসছে। ওকে, বুঝছো এটা? ওকে, সো এখানে আমরা একটা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সলিড স্ফিয়ার কিভাবে বের করতে হয় শিখে ফেললাম। তোমার কি এটা তোলা হয়েছে? একটু, আচ্ছা, এবার আমরা চলে যাব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ হলো স্ফিয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া of a hollow sphere। আচ্ছা, সো এখানে আমাদের কাছে একটা স্ফিয়ার আছে, একটা স্ফিয়ার, অ্যান্ড এই স্ফিয়ারটা হচ্ছে হলো। হলো স্ফিয়ার মানে কি? মানে ভিতরে ফাঁকা। তার মানে এইটার পুরো ম্যাসটা অ্যাকচুয়ালি কোথায় ডিস্ট্রিবিউটেড? সারফেস এরিয়াতে, রাইট। ওকে, সো এখানে আমরা যখন এটার জন্য করব, দেখো একটা হলো স্ফিয়ার অ্যাকচুয়ালি অনেকগুলো কিসের কালেকশন হিসেবে ধরা যায়? রিং, ভেরি গুড। সো এখানে আমরা বলতে পারি আমাদের এই একটা হলো স্ফিয়ার হচ্ছে অনেকগুলো রিংয়ের একটা কালেকশন, ঠিক আছে? অনেকগুলো রিংয়ের একটা কালেকশন। আমরা এখানে একটা রিং অ্যাজিউম করলাম, যে রিংটা হচ্ছে এরকম একটা পজিশনে। আচ্ছা, আমাদের রোটেশনাল অ্যাক্সিস কিন্তু সেম, ঠিক আছে? রোটেশনাল অ্যাক্সিসটা কিন্তু সেম। সো আমরা ধরলাম এই রিংটা এখান থেকে ওয়াই হাইট উপরে, আর এই রিংটার রেডিয়াস হচ্ছে আগের মতোই এক্স। ক্লিয়ার এটুক? এখন এখানে যেহেতু আমার ম্যাসটা সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড, সো আমাদের এই যে আমরা যখন সারফেস এরিয়া বের করছি, যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, এখানেও সেম স্ট্র্যাটেজি ফলো করা উচিত না? এই যে আমরা এইখানে একটু বড় করে দেখাই এবার। সো এখানে আমরা কি করব, যে একটা এরকম একটা টাইনি সারফেস নিয়ে নিব, এরকম।
ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি এই যে যেই রিংটা নিছি অলরেডি সেই রিংটা যদি এখানে থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা এখানে সামনে হালকা একটু আগাবো, সেই অ্যাঙ্গেলটা কতটুক, ডি থেটা, আর এই লেংথটা কতটুক, ডিএস। ওকে, আমার এটা যদি ক্যাপিটাল আর হয়, উই ক্যান ডেফিনেটলি সে আর ডি থিটা ইজ ইকুয়াল টু ডিএস। আর ডি থিটা ইজ ইকুয়াল টু ডিএস। ওকে, সো আমাদের এখানে এই যে তোমার আমরা এখানে যেই ইয়াটা নিচ্ছি, যেই একটা টাইনি একটা রিং নিচ্ছি, ঠিক আছে, এই রিংটার ম্যাস কত, ডিএম। দেখো এখানে ম্যাস যেহেতু সারফেসে ডিস্ট্রিবিউটেড, সো উই ক্যান সে এটা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে সারফেস ম্যাস ডেন্সিটি অর ম্যাস ডেন্সিটি ইন এরিয়া, আর এটা হচ্ছে এটার সাথে আমরা এটার জাস্ট এরিয়াটা মাল্টিপ্লাই করবো, রাইট? এরিয়াটা হচ্ছে কি ডিএ, আগের বার ছিল রো ডিভি, এবার হচ্ছে কি সিগমা ডিএ। আচ্ছা, সিগমা আমরা এটা কনস্ট্যান্ট, আমরা এটা একদম লাস্টে গিয়ে বসাই যাতে আমাদের প্যারা কমে, ঠিক আছে? আচ্ছা, ডিএ কত? আমাদের এই ডিস্কটার রেডিয়াস, সরি এই রিংটার রেডিয়াস যদি এক্স হয়, তাহলে তার সার্কামফিয়ারেন্স হচ্ছে 2 পাই ইন্টু এক্স, আর তার থিকনেস কত বা তার উইথ কত, ডিএস। সো তার এরিয়া কত হবে? মানে এই যে এই এরিয়াটা কত হবে? না না, লেংথ হচ্ছে কত বলো? এক্স, 2 পাই এক্স। হ্যাঁ, সো 2 পাই এক্স ডিএস, 2 পাই এক্স ডিএস, হ্যাঁ, এত ইন্টু ডিএস। অ্যান্ড হোয়াট ইজ ডিএস? আর ডি থিটা। সো সিগমা টাইমস 2 পাই এক্স ইন্টু আর ডি থিটা। সো দিস ইজ ডিএম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এটা একটা রিং। ওকে, আমরা এখন এইটার এই পোর্শনটুকু ভুলে যাই, জাস্ট নিচেরটা দিয়ে চিন্তা করি। আমরা জানি যে এটার একটা উইথ আছে, বাট আমরা এত কেয়ার করার দরকার নেই। এখন একটা রিংয়ের জন্য তুমি যদি রিংটার ম্যাস জানো আর রিংটার রেডিয়াস জানো, তাহলে কি তুমি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবা না? ওর রেডিয়াস হচ্ছে এক্স, হ্যাঁ, ম্যাস আর হ্যাঁ, ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত একটা রিংয়ের জন্য? রিংয়ের জন্য কত হয় ফর্মুলা? জাস্ট এম আর স্কোয়ার, তাই না? কারণ রিং হচ্ছে অনেকগুলো পয়েন্ট ম্যাসের জাস্ট একটা সামেশন, সো এটা এম আর স্কোয়ারই থাকে। ওকে, সো এই রিংটার জন্য টাইনি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই উইল বি ইকুয়ালস টু ডিএম ইন্টু এক্স স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? এখন ডিএম কত? ডিএম হচ্ছে সিগমা 2 পাই এক্স আর ডি থিটা। এক্সকেও আমরা থিটারতে নিয়ে যাব একটু পরে, দাঁড়ো, এক্স স্কোয়ার। ওকে, সো এখান থেকে ডিআই ইকুয়ালস 2 পাই সিগমা আর এক্স কিউব ডি থিটা, রাইট? এখন এক্স কিউব সমান কত? আমরা থিটাতে নিয়ে যাচ্ছি, আর কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। সো এক্স, এখান থেকে আমরা যদি এক্সকে থিটা দিয়ে লিখতে চাই, এভাবে লিখতে হবে। সো এটা হবে 2 পাই সিগমা আর এক্স কিউব হচ্ছে আর কিউব কস কিউব থেটা ডি থেটা। সো এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো 2 পাই সিগমা আর টু দি পাওয়ার 4। এই পুরা পোর্শনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এই পুরা পোর্শনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, অ্যান্ড এখানে আমার থাকতেছে কি, সরি, এখানে আমাদের
একটু দাঁড়াও, এখানে আমাদের থাকতেছে cos কিউব থিটা ডি থিটা, এটাই কি ভ্যারিয়েবল পার্ট, রাইট? এখন বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করি, আই এর লিমিট হবে 0 টু আই, আর এখানে থিটার লিমিট কত থেকে কত, সেম, -π/2 থেকে +π/2 অর 2 ইন্টু 0 টু π/2। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু 4 π σr⁴ cos কিউব থিটা ডি থিটা। ইন্টিগ্রেশনটা আমি তোমাকে দেখিয়েছিলাম ওই যে ইসের সময়, ভলিউম বের করার সময়, মানে এখানে কি করতে হয়, cos কিউব থিটাকে লিনিয়ার বানায় নিতে হয়। তুমি এটা ক্যালকুলেটর তো করতে পারবেই, তারপর আমি এখানে দেখাচ্ছি cos কিউব থিটা ইজ ইকুয়াল টু 1/4 3 cos থিটা প্লাস cos 3 থিটা। ওকে, সো ওইটা এখানে যদি অ্যাপ্লাই করি 0 টু π/2 1/4, সো এই 4 এর সাথে এটা কেটে যায়, এখানে থাকবে 3 cos 3 থিটা, 3 cos থিটা প্লাস cos 3 থিটা ডি থিটা। আচ্ছা, এখানে আসতেছে পাই সিগমা r⁴ 3 cos থিটা, 3 cos থিটাকে ইন্টিগ্রেট করলে আসে sin থিটা প্লাস cos 3 থিটাকে ইন্টিগ্রেট করলে আসে sin 3 থিটা/3 0 টু π/2 পাই সিগমা r⁴ sin থিটার জায়গায় একবার π/2 বসাও, ইউ উইল গেট 3 ইন্টু 1 প্লাস sin 3 থিটা হচ্ছে -1, মানে sin 3 π/2 হচ্ছে -1/3, আর এখানে যখন 0 বসাবো দুইটাই 0, সো এখান থেকে রেজাল্ট আসতেছে কি এরকম। ক্লিয়ার? এটুক বুঝছো? এখন 3 - 1/3 এটা কত, 8/3, সো এখান থেকে আসবে পাই সিগমা r⁴ 8/3। লাস্টলি জাস্ট সিগমা বসাতে হবে। হোয়াট ইজ সিগমা বলো তো, সিগমা কত? m বাই, না না এ, এখন একটা স্ফিয়ারের এ কত? হ্যাঁ, 4πr²। এটাকে সিম্পলিফাই করলে উই গেট 2/3 m ক্যাপিটাল R²। ডান। সো এটাই ছিল একটা হলো স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। সো আমরা এখন সবগুলো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলছি, সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ার। আমাদের জাস্ট আর টাইনি দুইটা বাকি, সেটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারটা একদমই সহজ, জাস্ট 2 লাইনের, এটার কোনো ইন্টিগ্রেশনও লাগে না। দেখো আমি এখন সিলিন্ডারটা দেখাই, আজকে মোমেন্ট অফ ইনার্শিয়াটা শেষ করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি সিলিন্ডারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া ফর আ সলিড সিলিন্ডার। আচ্ছা, হলো সিলিন্ডারটা আগে করি। ফর আ হলো সিলিন্ডার, হ্যাঁ হ্যাঁ, এক এক ধরনের শেপের জন্য এক এক ধরনের, ঠিক আছে? মানে কাউকে কোনো কোনো শেপের অবজেক্টকে রোটেট করাতে বেশি এফোর্ট লাগে, কোনোটাকে কম, এইটাই। সো এই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক হিউজ একটা টপিক, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতেছি। মোমেন্ট অফ ইনার্শিয়া ফর আ হলো সিলিন্ডার। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এ, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এ হলো সিলিন্ডার, এটা আমাদের এখন বের করতে হবে। ওকে, আচ্ছা এটা দেখো স্পেশাল কিছু না, আমাদের এখানে একটা সিলিন্ডার আছে যেটা হলো, মানে ভিতরে ফাঁকা, তার মানে তার ম্যাসটা অ্যাকচুয়ালি তার সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড। একটা সিলিন্ডার,
এখন বলছে এই সিলিন্ডারটাকে আমরা যদি তার অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, তার অ্যাক্সিস হচ্ছে এই যে তার সেন্টার দিয়ে যেটা যায়, আমরা যদি একটা সিলিন্ডারকে হ্যাঁ, আমরা সেটার জন্য দুইটা থিওরেম শিখব। মোমেন্ট অফ ইনার্শিয়ার দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ওইটা হচ্ছে যাতে অ্যাক্সিস চেঞ্জ হলেও আমাদের আর নতুন করে ইন্টিগ্রেশন না করে আমরা কোনো একটা থিওরেম কাজে লাগাই যাতে এটা বের করতে পারি, ওইটা দেখব। সো এখানে একটা অবজেক্ট, এই একটা সিলিন্ডার যার ম্যাস হচ্ছে এম আর রেডিয়াস হচ্ছে আর এটা হলো, ঠিক আছে। সো এটাকে যদি আমি তার মাঝখান দিয়ে যে সেন্ট্রাল অ্যাক্সিস সেটার রেসপেক্টে রোটেট করাই, হ্যাঁ বলো, মানে রোটেশন ডিরেকশন, হ্যাঁ রোটেশন যেদিকে হোক, কাউন্টার ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এটা ম্যাটার করে না, বুঝছো? আচ্ছা, সো এখানে আমাকে যদি বলা হয়, দেখো এখানে আমাকে যদি বলা হয় এই হলো সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এই হলো সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে একটা রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া যত সেটাই। তুমি কি বুঝতে পারতেছো কেন? এটা কি জাস্ট একটা রিং, বাট একটু লম্বা রিং না, রাইট? আবার তুমি যদি তোমার যদি খুব ইচ্ছা হয় যে না আমি এটা ইন্টিগ্রেশনই করব, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, সো তুমি গ্রাউন্ড থেকে এরকম এক্স হাইটে বা ওয়াই হাইটে একটা রিং চুজ করলা, এটা একটা রিং। সো এই রিংটার ম্যাসও খুব কম হবে, এটা কত হবে ডিএম। আর এই রিংটার একটা স্মল হাইট নিচ্ছ, সেটা হচ্ছে ডিওয়াই, কারণ এখানে এই এক একটা রিংয়ের এরকম ছোট হাইট আমরা অ্যাজিউম করব যাতে আমার ডাইমেনশনটা আপগ্রেড হয়। এখন দেখো, সো এই ছোট রিংটাও তো এখানে ঘুরতেছে, রাইট? সো ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ডিএম ইন্টু আর স্কোয়ার, রাইট? ওরও তো রেডিয়াস আর, ওকে, এখানে তো রেডিয়াসটা চেঞ্জিং না। এখন তুমি যদি জাস্ট বোথ সাইডে ইন্টিগ্রেট করে দাও, এখানে যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও 0 টু আই, আর এখানে ক্যাপিটাল আর স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট, তুমি যদি আর স্কোয়ারকে বাইরে রাখো এখানে থাকবে কি ডিএম। এখন ডিএমকে ইন্টিগ্রেশন করলে কি আসে, টোটাল ম্যাস, ঠিক আছে? সো এটা এম আর স্কোয়ারই আসবে। আবার তোমার যদি ইচ্ছা হয় না আমি ডিএমকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে কমফোর্ট ফিল করতেছি না, এরকম করবো তাহলে যে এই রিংটার যেহেতু এখানে ম্যাসটা সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড, এই রিংটার এরিয়া কত, এই যে এই সাইডের এরিয়াটা, বলো, এক্স না, 2 পাই আর, ওর রেডিয়াস তো আর, হ্যাঁ সবারই আর, 2 পাই আর ডিওয়াই ইন্টু সিগমা, কারণ এখানে ম্যাসটা এসে আছে ডিএম। আর সিগমা, দেখো সিগমা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিলিন্ডারের ম্যাস হচ্ছে এম, আর তার এই যে কার্ভড যে সারফেসটা, এটার এরিয়া কত বলো তো, তুমি 9-10 ফর্মুলা শিখে আসছো, 2 পাই আর ইচ। কেন? ওই যে কারণ এই যে এই লেন্থটা হচ্ছে 2 পাই আর, আর এই লেন্থটা হচ্ছে তোমার ওর টোটাল লেন্থ, ওর টোটাল লেন্থটা আমি ধরলাম এল, ঠিক আছে? তুমি এইচ বলছো, আমি এল বললাম, ঠিক আছে? তো এখানে পাচ্ছি কত, এম ডিওয়াই বাই এল। আবার ধরো এত প্যারা না নিয়ে এভাবে বলা যেত যে এখানে ম্যাসটা এরকম যে পুরা এই এল লেংথের ম্যাস হচ্ছে এম, সো এই ডিওয়াই লেংথের জন্য ম্যাস কত, এটা এম বাই এল ইন্টু ডিওয়াই। আইডিয়াগুলো ক্লিয়ার? আচ্ছা, সো এইখানে আমরা এম বাই এল টাইমস ডিওয়াই, এবার লিমিটটা হবে ডিওয়াই ওয়াই এর লিমিট কত থেকে কত হবে বলো? হ্যাঁ, আর ওইটা কি আসবে, এল আসবে, তাই না? ঠিক আছে, সো এল আর এল কেটে দিলাম, সো এখানে কি থাকতেছে, এম আর স্কোয়ার থাকতেছে। সো অ্যাকচুয়ালি একটা হলো সিলিন্ডার ইজ এ লং ভার্সন অফ এ রিং। ক্লিয়ার এটা? সিমিলারলি একটা সলিড সিলিন্ডার হচ্ছে একটা লং ভার্সন অফ, বলো কিসের, ওইটা কি হবে বলো? একটা সলিড সিলিন্ডার হচ্ছে অনেকগুলো কি ডিস্কের কালেকশন, তাই না?
সো তুমি চাইলে ইন্টিগ্রেশন করতেও পারো অথবা বলতে পারো যে একটা ডিস্কেরও যা হবে এটা যদি নিচের দিকে লম্বাও হয় আমার তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা হবে কি হাফ এম আর স্কোয়ার, ওইটা হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করে যে এখানে এই যে এখন আমার এখানে কি করতে হবে, এক একটা ডিস্কের সারফেস এরিয়াটাও লাগবে। সো আমার এই ডিস্কটার যদি ম্যাস ডিএম হয় আর রেডিয়াস যদি আর হয় তাহলে এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, হাফ ডিএম আর স্কোয়ার, রাইট। এখন বোথ সাইডে ইন্টিগ্রেট করতে গেলে হাফ আর স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ডিএম 0 to m কত আসবে, আবারও হাফ এম আর স্কোয়ার, ক্লিয়ার। আর যদি তোমার এভাবে করতে না ইচ্ছা করে ডিএম ইজ ইকুয়াল টু এখানে এই ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড, ভলিউমে, রাইট। সো ভলিউমে যদি ডিস্ট্রিবিউটেড হয় ওর ভলিউম হচ্ছে দেখো ওর সারফেস এরিয়া বেজ এরিয়া হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ওর হাইট হচ্ছে ডিওয়াই, ওর ডেন্সিটি যেহেতু ম্যাসটা ভলিউমে সো রো, ঠিক আছে। এটা হচ্ছে কি ওর ডিএম পাই আর স্কোয়ার ডিওয়াই, এটা হচ্ছে ওর ভলিউম ইন্টু এটা কি ওর ডেন্সিটি, সো এটা মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, ডিএম। সো এখানে ওটা বসাই দাও, হাফ ক্যাপিটাল আর স্কোয়ার 0 to m, আচ্ছা ডিএম হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার রো ডিওয়াই, ঠিক আছে 0 to, এখন এটা কার লিমিট হবে, ওয়াই এর, 0 to কত হবে এল। সামি তুমি কি বুঝতেছো? আচ্ছা দেন হাফ পাই আর টু দি পাওয়ার 4 রো ডিওয়াইকে 0 to l ইন্টিগ্রেট করলে এল আসে। এবার আমরা রো নিয়ে চিন্তা করব, রো কত, আমার টোটাল ম্যাস এম আর এই টোটাল সিলিন্ডারের ভলিউম কত, ভি কত, ভলিউমটা কত, না 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 সিলিন্ডার সিলিন্ডার পাই আর স্কোয়ার এল, তাই না। সো এটা এখানে বসাও, হাফ পাই আর টু দি পাওয়ার 4 এম পাই আর স্কোয়ার এল, আর উপরে আরেকটা এল ছিল, এল আর এল কাটা, পাই পাই কাটা, আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 কাটা আর স্কোয়ার, সো আমরা পাচ্ছি হাফ এম আর স্কোয়ার। সো একটা সলিড সিলিন্ডার আর একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেম, ওকে বুঝছো এটা, ওকে। সো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যতগুলো ছিল সবগুলো বের করা শেষ, ওকে। সো আমরা আজকের ক্লাসটাকে এই পর্যন্ত রাখবো। না ছোট আছে, আচ্ছা আমি তোমাকে থিওরেম দুটো লিখে দিই, ওই থিওরেম দুটোর উপর অলরেডি আমার ভিডিও আছে, তুমি ওই দুটো দেখে নিও, অলরেডি ডিটেলড ভিডিও আছে আমার, ঠিক আছে। তো আমি তোমাকে থিওরেম দুটো একটু দেখাই। মোমেন্ট অফ ইনার্শিয়া থিওরেমস, মোমেন্ট অফ ইনার্শিয়া থিওরেমস, এই থিওরেমটা লাগে, মানে দুইটা থিওরেম আছে, এই থিওরেম দুইটা লাগে যাতে আমরা ইন্টিগ্রেশন অ্যাভয়েড করতে পারি। মানে ইন্টিগ্রেশন একটা অনেক বড় প্রসেস, তুমি বুঝতেছো যে এখানে, আর এটা কিন্তু একটু অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, সো ভুল হওয়ার অনেক চান্স থাকে। সো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এটা বইতে আছে দেখবা, আর আরেকটা আছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এটাও বইতে আছে। এগুলো খুব কমনলি ইউজড, অ্যান্ড একটু কঠিন কোশ্চেন করতে হলে এগুলো ইউজ করেই করা হয়। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, থিওরেম দুটা বোঝা খুব সহজ, বাট একটু ভিজুয়ালাইজ করতে পারতে হবে। আমরা ফার্স্টে প্যারালাল অ্যাক্সিস থিওরেম পড়বো, আমরা এটার ডেরিভেশনটা দেখাবো না, কারণ এটার জন্য আমার আলাদা ভিডিও আছে অলরেডি, তুমি ওইটা দেখে নিবা, আমি আজকে লিঙ্ক দিয়ে দিব। প্যারালাল অ্যাক্সিস থিওরেম 30 মিনিটের একটা ভিডিও আছে এটার উপর। আচ্ছা প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে এরকম, কোনো একটা অবজেক্ট, হ্যাঁ এটা একটা বিজার একটা শেপের অবজেক্ট, মানে আমরা খুব উল্টাপাল্টা একটা শেপের অবজেক্ট নিলাম, অ্যান্ড এই অবজেক্টটার সেন্টার অফ ম্যাস হচ্ছে এখানে, এটা হচ্ছে ওর সেন্টার অফ ম্যাস। আমরা এটাকে সেন্টার অফ ম্যাসকে শর্টলি যদি ডিনোট করি সেটা হচ্ছে COM। আচ্ছা তুমি জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ সেন্টার অফ ম্যাস, তোমার হয়তো একটু আইডিয়া আছে, রাইট। সেন্টার অফ ম্যাস একটু কমন সেন্স খাটায় তো
বুঝতেই পারো যে সেন্টার অফ মাস হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে ট্রিট করলেও আমরা যদি একটা সেম রেজাল্ট পাই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সেন্টার অফ মাস। বাট এটা আসলে সুন্দর আর একটা ডেফিনেশন আছে, আমি এটা তোমাকে নেক্সট ক্লাসে বলবো, যে সেন্টার অফ মাস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম ইমাজিন করি, তখন একটা অবজেক্টের সেন্টার অফ মাস হচ্ছে আমরা যদি তার প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের আমরা যদি পজিশন ভেক্টর নেই, আর এটার সাথে যদি আমরা ওই পয়েন্ট ম্যাসটার ম্যাস মাল্টিপ্লাই করি, ধরো ওই পয়েন্ট ম্যাসটা হচ্ছে আইথ ম্যাস আর তার পজিশন ভেক্টর হচ্ছে আর আই, এই আচ্ছা ম্যাস তো ভেক্টর হবে, মাল্টিপ্লাই করি, অ্যান্ড এভাবে আমরা সবগুলো পয়েন্ট ম্যাসের এই প্রোডাক্টের সামেশন নিয়ে দেন যদি আমরা সবগুলো ম্যাসের সামেশন, সবগুলো পয়েন্ট ম্যাসের সামেশন দিয়ে আবার ডিভাইড করে ফেলি, তাহলেই আমরা সেন্টার অফ ম্যাস যেই পয়েন্টটাতে থাকবে সেই পয়েন্টটার পজিশন ভেক্টর পেয়ে যাব। আর ভেক্টর পাওয়া মানেই তো আসলে আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, রাইট? এটা নিয়ে আমরা ডিসকাস করব। আর যদি এটা হচ্ছে ডিসক্রিট ম্যাথের ক্ষেত্রে, আর যদি তোমার এটা কন্টিনিউয়াস হয় তখন এটা হয় ইন্টিগ্রেশন অফ আর ভেক্টর টাইমস ডিএম ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার অফ ম্যাসের ডেফিনেশন, আমরা এটা নিয়ে ডিসকাস করব পরে। সো সেন্টার অফ ম্যাস হচ্ছে খুব এসেনশিয়াল একটা পয়েন্ট যে কোনো একটা অবজেক্টের জন্য, কারণ এটা অনেক ক্যালকুলেশন ইজি করে দেয়। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে যে আমাদের এই সেন্টার অফ ম্যাস দিয়ে যদি একটা অ্যাক্সিস যায়, একটু দাঁড়াও, হ্যাঁ, সেন্টার অফ ম্যাস দিয়ে যদি একটা অ্যাক্সিস যায়, আমরা এই অ্যাক্সিসটাকে বললাম এই অ্যাক্সিসটা হচ্ছে আমরা এই অ্যাক্সিসটার রেসপেক্টে এই অবজেক্টটাকে যদি রোটেট করাই, তাহলে এই যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা আসবে সেটাকে আমরা বললাম সেটা হচ্ছে ঠিক আছে? আমরা ধরো অনেক কষ্ট করে ইন্টিগ্রেশন করে এটা বের করছি এখন আমাকে যদি বলা হয় না এবার আমি ওই যে অ্যাক্সিসটাকে চেঞ্জ করব, তুমি যেটা বললা যে অ্যাক্সিস যদি আরেক জায়গায় হয়, সো এই অ্যাক্সিসটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে এরকম যে তোমার যদি ইচ্ছা হয় যে তুমি এই আরেকটা নতুন অ্যাক্সিসের রেসপেক্টে এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা, যেই অ্যাক্সিসটা আমাদের এই যে প্রিভিয়াস যে অ্যাক্সিস তার প্যারালেল, ঠিক আছে, তার প্যারালেল, সেইটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা তুমি উইদাউট এনি ইন্টিগ্রেশন বের করতে পারবো, ঠিক আছে? ধরো এই অ্যাক্সিসটার রেসপেক্টে আমরা যদি এই অবজেক্টটাকে ঘুরাই, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই, ঠিক আছে? তুমি কি এইটুকু বুঝছো? আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো যে এই সিনারিওটা কীরকম। এই অ্যাক্সিসের রেসপেক্টেই যদি ঘুরাও তাহলে এই অবজেক্টটা এইখানেই ঘুরতে থাকবে, তাই না? বাট আমরা যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাই, এই অবজেক্টটা এইটার চারপাশে এইভাবে ঘুরতে থাকবে, রাইট? সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে যে এই দুইটা অ্যাক্সিসের মধ্যে আমার ডিস্টেন্স যদি এইচ হয়, প্যারালাল যেহেতু তাদের মধ্যে প্যারালাল ডিস্টেন্সটা যদি এইচ হয়, আর আমাদের এই অবজেক্টটার ম্যাস যদি এম হয়, তাহলে প্যারালাল অ্যাক্সিস অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরেম I is equal to I com plus m times h square। এটাই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সো আমি তোমাকে এটার ফর্মাল স্টেটমেন্টটা বলি, তুমি একটু বই থেকে দেখবা যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ নিউ অ্যাক্সিস which is parallel to an axis which passes through the center of mass of an object will be equal to the summation of the moment of inertia about the axis passing through the center of mass plus summation of this moment of inertia and the mass times the distance squared between the two axes, ঠিক আছে? মানে আগের মোমেন্ট অফ ইনার্শিয়া আর আমার অবজেক্টের ম্যাস আর এই দুইটার মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার, এই সামেশনটার ইকুয়াল হবে আমাদের নিউ মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? সো এই স্টেটমেন্টটা হচ্ছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান অবজেক্ট অ্যাবাউট এনি অ্যাক্সিস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ
the moment of inertia of the object about an axis parallel to that axis and passing through the center of mass of the object and the multiplication of the mass of the object and square of the perpendicular distance between the two axes. ঠিক আছে, সো এটাই হচ্ছে ওর ফর্মাল স্টেটমেন্ট। ক্লিয়ার? এটার সবচেয়ে ভালো এক্সাম্পল যদি দিই, সবচেয়ে ইজি এক্সাম্পল দেখো, আমরা ওই যে দুইটা থিন রডের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি না, আমরা ওইখানে প্রথমে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করছিলাম যে একটা রডের মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস, মানে একটা কলমকে মাঝখানে চেপে ধরে তুমি যদি ঘুরাও তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া আসে I = ml²/12। আচ্ছা, এই অ্যাক্সিসটা কি ওর সেন্টার অফ ম্যাস দিয়ে পাস করতেছে না? দেখো তো, একটা কলমের মিড পয়েন্টটাই তো তার সেন্টার অফ ম্যাস, যদি কলমটা সব জায়গায় ম্যাসটা সেম ওয়েতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। আচ্ছা, আর পরের ফর্মুলাটা আমরা বের করছিলাম কি এই অ্যাক্সিসের জন্য, ওইখানে দেখো আমরা নতুন করে ইন্টিগ্রেশন করছিলাম, বাট আমরা এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমার নিউ অ্যাক্সিস, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যদি I হয়, আর এই আগেরটার জন্য হবে কি I কম, এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত বলো? না, মানে এই এইচটাই কত? half L, L/2. So according to parallel axis theorem, I will be equal to I com plus m into L²/4। এখন I com কত? ml²/12 প্লাস এটা হচ্ছে ml²/4, ক্যালকুলেট করো, দেখো ml²/3 আসছে, যেটা আমরা ইন্টিগ্রেশন ইউজ করে বের করছি। সো তুমি কি এখন বুঝতেছো যে একটা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের অ্যাকচুয়ালি কতটা সুবিধা? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের জন্য আমরা এরকম একটা এক্সাম্পল নিব যে ধরো এটা একটা খাতা, এটা একটা খাতা। এখন তুমি এই খাতাটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাচ্ছ, এটা তুমি যদি ম্যানুয়ালি করতে চাও অনেক ঝামেলা হবে না? এখানে ইন্টিগ্রেশন করাটা তো অনেক পেইনফুল হবে, রাইট? অনেক পয়েন্ট ম্যাস, বা আমরা এখানে অ্যাকচুয়ালি এটাকে রিং বা ডিস্ক কোনো কিছুই বানাইতে পারবো না। আমি চাচ্ছি তুমি যদি এই খাতাটাকে মাঝখানে চেপে ধরে এভাবে ঘুরাও, ঠিক আছে, মানে একটা খাতা এরকম আছে, তুমি একদম মিড পয়েন্টে আঙ্গুল দিয়ে ধরে খাতাটাকে ঘুরাচ্ছ, এভাবে ঘুরাচ্ছ, ঠিক আছে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে এটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এই খাতাটার লেংথ হচ্ছে সে L, আর এই খাতাটার ব্রিথ হচ্ছে বা ব্রেথ হচ্ছে B, আর এই খাতাটার ম্যাস হচ্ছে M। আচ্ছা, তুমি এখন চিন্তা করলে আমি এই অ্যাক্সিসেরটা বের করতে পারতেছি না, ঠিক আছে, সো এই অ্যাক্সিসটা বাদ। এখন একটু চিন্তা করে দেখো তো, আমরা যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তাহলে সেটা বের করা যাবে কিনা? আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো, ধরো এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। তুমি চাচ্ছিলে কি জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে। এখন তুমি একটু চিন্তা করো, তোমাকে যদি বলা হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সরি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, মানে তুমি যদি খাতাটাকে এভাবে ঘুরাও, খাতাটাকে দুই সাইডে ধরে মাঝখানে ধরে ঘুরাচ্ছ, ঠিক আছে, তুমি কি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো? তাহলে বলো তো, খাতাটাকে যদি এভাবে ঘুরাও, এটা কি একটা রড হিসেবে চিন্তা করা যায় না? যে রডটার লেংথ হচ্ছে এইটা, এই রডটার উইথ অনেক বেশি, আমরা ওই রডটার জন্য নেগলিজিবল উইথ ধরছিলাম, বাট আমরা জানি যে এটা যদি থাকেও ক্যালকুলেশনে চেঞ্জ হবে না। যেমন একটা ডিস্ক, সে যদি নিচের দিকে লম্বাও হয়, সিলিন্ডারের জন্য একই ফর্মুলা। সিমিলারলি এটা একটা থিন রড হিসেবে চিন্তা করা যায়, এই যে এরকম একটু আগে যেটা কলম দিয়ে চিন্তা করতেছিলাম, যেটা এই যে মাঝখান দিয়ে ঘুরতেছে, বাট এখানে এই কলমটা এই দিকে অনেক লম্বা। এখন ভিজুয়ালাইজ করতে পারতেছো? তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে বলো তো?
এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি ধরলাম আইএক্স। এটা কত হবে? একটা থিন রডের জন্য ফর্মুলা কত ছিল? এরকমভাবে যদি যায় 12। সো এটা যদি এদিকে লম্বাও হয় কোনো চেঞ্জ আসবে না, রাইট? সো এটা কি হবে? এম, এইখানে ওর লেন্থটা কত? এটার লেন্থ কত? না না, দেখো এখানে রোটেট যেভাবে করতেছে সেই বেসিসে লেন্থ কিন্তু এই যে এইটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন ঘোরাচ্ছ, এই যে এটা কার মিড পয়েন্ট? এক্স এর না, সরি বি এর না, এই যে বি ব্রেথ। সো এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা কি হবে? এম বি স্কোয়ার বাই 12 হবে না? বুঝতে পারছো? আর এবার আমরা এক কাজ করব, আমরা এক্স অ্যাক্সিসেরটা বের করছি, এবার এই অ্যাক্সিস বাদ আমরা এবার ওয়াই এর রেসপেক্টে বের করব। ওয়াই এর রেসপেক্টেও একই হবে, জাস্ট এবার ঘোরাতে হবে কিভাবে? এইভাবে, এই যে এই অ্যাক্সিস, আর ঘুরবে কিভাবে? এই যে এই ডিরেকশনে, ঠিক আছে? এবার খাতাটাকে এইভাবে ধরে ঘোরাচ্ছ। এবার এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস ছিল, এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই ইকুয়ালস কত হবে বলো? এম এল স্কোয়ার বাই 12। মানে এটাও ওই একই একটা রডের সাথে কম্পেয়ার করে পাওয়া যায়। এখন আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আসি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে তোমার কাছে যদি দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা থাকে এক্স আর ওয়াই, তখন থার্ড যে অ্যাক্সিস জেড অ্যাক্সিস, সেই জেড অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। মানে যে কোনো দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে, যে কোনো দুইটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম অন্য আরেকটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস যেটা দুইটার সাথেই পারপেন্ডিকুলার সেটার সমান হবে। বুঝছো? মানে এভাবে বলা যায় আই জেড উইল বি ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, আই এক্স উইল বি ইকুয়াল টু আই জেড প্লাস আই ওয়াই, আবার আই ওয়াই উইল বি ইকুয়াল টু আই এক্স প্লাস আই জেড। মানে তুমি যে কোনো দুইটা বের করবা, সাম করলেই কি আরেকটা পাবা। ওকে, মানে যেই দুইটা বের করা যায় সেই দুইটার সামেশন করলেই অন্যটা বের হয়ে আসে। ঠিক আছে? একটা জিনিস একটু মনে রাখবা, এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা একটা 2D অবজেক্টের জন্যই ভ্যালিড। যেমন এটা একটা 2D অবজেক্ট, এটা যদি 3D হতো তখন আর এটা হতো না। এটা একটা 2D অবজেক্ট, জাস্ট ওর একটা এরিয়া আছে, কোনো ভলিউম নেই, থাকলেও সেটা নেগলিজিবল। সো এখানে এই দুইটার সামেশনই হবে আমার আই জেড উইচ ইজ এম বাই 12 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটাই হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। বুঝছো? এটুকু তুলছো তুমি? সো আমরা এখানে এগুলো ক্লিয়ার করে ফেলি। সো এখন আমরা এইভাবে বের করতে পারছি যে তার মানে আমরা যদি এই অবজেক্টটাকে এভাবে না ঘুরাই, এখন যদি এই যে এভাবেই ঘুরাই, মাঝখানে আঙ্গুল দিয়ে জাস্ট একটা খাতাকে যদি চারদিকে ঘুরাও, তাহলে ওইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এই যে এটা। ঠিক আছে? সো এটাও একটা খুব পাওয়ারফুল টুল যেটা আমাদেরকে অনেক ক্যালকুলেশন ইজি করে দিচ্ছে। ঠিক আছে? সো এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কীভাবে আসছে এটার ভিডিওটা আমি এখনও বানাই নেই, সেটা ওইটা আমি তোমাকে নেক্সট ক্লাসে পড়ানোর সময় হয়ে যাবে ওটা। আর প্যারালাল অ্যাক্সিস থিওরেমের প্রুফটা তুমি একটু দেখে নিবা। ঠিক আছে? আমি ওইটা ভিডিওটা তোমার ওই প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি। ওকে? সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড যত ডিসকাশন ছিল, জাস্ট আরেকটা ডিসকাশনই বাকি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। নেক্সট এরপরে আমরা টর্ক আর সেন্ট্রিপিটাল ফোর্স এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে?